আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। তার পাশে কিন্তু ভিডিওগুলো দেওয়া থাকবে। তো দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দেখে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে, 1 × 12 = 12। পরের দেখা হচ্ছে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিফলিত হয় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার। তো বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এরপর ক্ষয়ের দেখা ভারতের যে রাজ্যের উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না তামিলনাড়ু। তো তামিলনাড়ুর উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। একটি পর্বতের 2000 মিটার উচ্চতায় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। 4000 মিটার উচ্চতায় তাপমাত্রা হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 2.5 ডিগ্রি না 3 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট হচ্ছে ঘয়ের দাগের প্রশ্ন, আখ ও চীনাবাদাম চাষের আদর্শ মাটি হলো পলি মাটি, কালো মাটি, ল্যাটেরাইট মাটি না লাল মাটি। তো আখ ও চীনাবাদাম চাষের আদর্শ মাটি হচ্ছে কালো মাটি। এরপর হচ্ছে উমর দাগে, একটি পাতা ঝরা উদ্ভিদ হলো মেহগিনি, অ্যাকেসিয়া, সেগুন না উইলো। তো একটি পাতা ঝরা উদ্ভিদ হচ্ছে সেগুন। পরের প্রশ্ন চয়ের দাগে, যেখানে বন্যপ্রাণীর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকে নজর দেওয়া হয় তা হলো সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, অভয়ারণ্য না জাতীয় উদ্যান। এখানে সঠিক উত্তর হচ্ছে জাতীয় উদ্যান। ছয়ের দাগে, গ্রীষ্মকালে পশ্চিম ভারতে যে ধূলি ঝড় দেখা যায় তার নাম লু, আঁধি না কালবৈশাখী। তো গ্রীষ্মকালে পশ্চিম ভারতে যে ধূলি ঝড় দেখা যায় তার নাম আঁধি। বর্গীয় জ দাগে, আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন, তিমি না সিল। তো আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা হচ্ছে পেঙ্গুইন। ঝড়ের দাগে তুষারপাত কুয়াশা না শিশির হলো এক প্রকার অধক্ষেপ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে তুষারপাত। তুষারপাত হচ্ছে একটি অধক্ষেপণ। ইঙ্গর দাগে, অনুর্বর প্রাচীন পলিমাটি খাদার, ভাঙর, ভাবর নামে পরিচিত। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ভাঙর, এটা হচ্ছে অনুর্বর প্রাচীন পলিমাটি। নেক্সট হচ্ছে বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর না 22শে ডিসেম্বর। তো বিশ্ব অরণ্য দিবস হচ্ছে 21শে মার্চ। ছয়ের দাগে, ভারত যে জলবায়ুর দেশ সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু না ভূমধ্যসাগরীয় জলবায়ু। তো ভারত যে জলবায়ুর দেশ সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। ডয়ের দাগে হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো অ্যানিমোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার না ব্যারোমিটার। তো বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার এই যন্ত্রের সাহায্যে। ঢয়ের দাগে, পৃথিবীকে বলা হয় লাল গ্রহ, নীল গ্রহ, সবুজ গ্রহ না হলুদ গ্রহ। তো পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। মূর্ধন্যর দাগে, বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে ল্যাটেরাইট মাটিতে, লাল মাটিতে, মরু অঞ্চলের মাটিতে, পার্বত্য অঞ্চলের মাটিতে। তো বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে পার্বত্য অঞ্চলের মাটিতে। এরপর শ্বাসমূল দেখা যায় রবার গাছে, শাল গাছে, তাল গাছে না সুন্দরী গাছে। তো শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। ছয়ের দাগে, বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হয় 2002 সালে, 1980 সালে, 1972 সালে, 1975 সালে। তো বন্য প্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। 2 নম্বর দাগের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 8 = 8। কয়ের দাগে হচ্ছে বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি হলো ড্যাশ স্তর। তো বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি হচ্ছে ওজোন গ্যাসের স্তর। কয়ের দাগে, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? তো বায়ুর অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। গয়ের দাগে, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম আনাইমুদি। ভয়ের দাগে, পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি? তো পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান হচ্ছে আন্টার্কটিকার ভস্টক। উমর দাগে, 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলে ড্যাশ। তো 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বলে জলবায়ু। ছয়ের দাগে, গ্রিক শব্দ ড্যাশের অর্থ উত্তরের বিপরীত। তো গ্রিক শব্দ আন্টার্কটিকা এর অর্থ হচ্ছে উত্তরের বিপরীত। ছয়ের দাগে, জলদাপাড়া হলো ড্যাশ। তো জলদাপাড়া হচ্ছে একটি অভয়ারণ্য। বর্গীয় জ দাগে, ভূপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ড্যাশ কমতে থাকে। তো ভূপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে। ঝড়ের দাগে, কুইনাইন তৈরি হয় ড্যাশ গাছ থেকে। তো কুইনাইন তৈরি হয় সিঙ্কোনা গাছ থেকে। এরপর পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ড্যাশ। তো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট। নেক্সট হচ্ছে টয়ের দাগে, ভারতের ড্যাশ অরণ্যে সিংহ দেখা যায়। তো ভারতের গির অরণ্যে সিংহ দেখা যায়। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্নের মধ্যে 2 নম্বর করে 4 2 8 নম্বর দেওয়া আছে 4টি প্রশ্নের জন্য। পরের দাগে, সমষ্ণ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো।
তো 1 নম্বর হচ্ছে সমষ্ণ রেখাগুলি পরস্পরের সমান্তরাল এবং অক্ষরেখাগুলির সমান্তরালে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকে। 2 নম্বর হচ্ছে সমষ্ণ রেখাগুলির জল ও স্থলের সীমানায় বেঁকে যায়। এরপর 3 নম্বর সমষ্ণ রেখার সাহায্যে ভূপৃষ্ঠে উষ্ণতার বন্টন, উষ্ণতার হ্রাস বৃদ্ধির দিক ও হার সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো এগুলো হচ্ছে সমষ্ণ রেখার বৈশিষ্ট্য। ক্ষয়ের দাগে হচ্ছে পার্বত্য অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি লেখো। তো 1 নম্বর এই মৃত্তিকা প্রধানত নিজ শিলা থেকে সৃষ্ট। এই মৃত্তিকা কিছুটা আম্লিক প্রকৃতির এবং এটি পটসল মাটি। 2 নম্বর এর রং প্রধানত ধূসর বাদামি। 3 নম্বর এই মৃত্তিকায় বেশি পরিমাণে নুড়ি, পাথর, কাঁকর প্রভৃতি থাকে। 4 নম্বর এতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ থাকে। 5 নম্বর ভূমির ঢাল বেশি এবং বৃষ্টিবহুল অঞ্চল বলে এখানে মৃত্তিকা ক্ষয়ের সমস্যা খুব বেশি। ওকে, গোয়ের দেখা হচ্ছে আন্টার্কটিকায় বৃষ্টিপাত হয় না কেন? উত্তর লিখবে দেখো, আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ। সারা বছরই এখানে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তাই এখানকার বায়ু জলীয় বাষ্পহীন ও শুষ্ক, এই জন্য এখানে বৃষ্টিপাত হয় না। ঘরের দেখা অ্যালবেডো কি? তো সূর্যকিরণ থেকে পৃথিবীতে মোট যে পরিমাণ তাপ আসে তার 34% তাপ মেঘপুঞ্জ, ধূলিকণা প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবী থেকে সূর্যরশ্মির প্রত্যাবর্তনের এই প্রাকৃতিক ঘটনাকে অ্যালবেডো বলে। পৃথিবীর গড় অ্যালবেডো হচ্ছে 34%। উঙর দাগে ল্যাটেরাইট মাটি ভারতের কোথায় কোথায় দেখা যায়? এই মাটিতে কি কি ফসল হয়? অবস্থানটা হচ্ছে ল্যাটেরাইট মাটি দেখা যায় ভারতের কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মালাবার উপকূল, ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে। এই মাটিতে কী কী ফসল হয়? এখানকার উৎপন্ন ফসলগুলো হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকার উর্বরতা শক্তি কম এবং কৃষিকাজের পক্ষে কম উপযুক্ত, তবে জলসেচ ও সার প্রয়োগের মাধ্যমে এই মাটিতে চা, কফি, বাদাম প্রভৃতি চাষ করা হয়। টয়ের দাগে মাটি কিভাবে সৃষ্টি হয়? জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয়, আবহবিকার, বিচূর্ণী ভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়। টয়ের দাগে কালো মাটি সম্পর্কে লেখো। তো দেখো আমরা এখানে উত্তর লিখছি, লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে উৎপন্ন হওয়ায় এই মাটির রং কালো। খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়ায় এই মাটি উর্বর প্রকৃতির। 4 নম্বর দাগে সংক্ষেপে আলোচনা করো যে কোনো 4টি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে 3, 4, 12 নম্বর এখানে দেওয়া আছে। পরের দাগে আন্টার্কটিকায় এত ঠান্ডা কেন? তো আন্টার্কটিকা মহাদেশটি দক্ষিণ মেরুর চারদিকে অবস্থিত। এখানে গ্রীষ্মকালে অতি তীর্যকভাবে সূর্যরশ্মি পড়ে, আবার সূর্যরশ্মির বেশিরভাগ অংশই বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়। অন্যদিকে শীতকালে একটানা 6 মাস রাত্রি থাকায় তখন সূর্যরশ্মি পড়ে না, তাই আন্টার্কটিকা মহাদেশটি এত ঠান্ডা। পরের দাগে প্রশ্ন, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো। তো মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে ভারতের 4টি ঋতু শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ নির্ধারিত হয়েছে। 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% ঘটে মৌসুমি বায়ুর আগমনে ও প্রত্যাগমনে। 3 নম্বর হচ্ছে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। মৌসুমি বায়ুর আগমনে ও প্রত্যাগমনের কারণেই এখানে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। গোয়ের দেখা প্রশ্ন, লু ও আঁধি সম্পর্কে সংক্ষেপে লেখো। তো গরমকালে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে দিনের বেলায় অত্যাধিক উষ্ণ ও শুষ্ক এক প্রকার বায়ু প্রবাহিত হয় যা লু নামে পরিচিত। এই লু এর সাথে ধূলিকণা যুক্ত হলে তাকে আঁধি বলে। ঘয়ের দাগে ভারতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। তো দেখো, ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব সর্বাধিক। 1 নম্বর ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে ভারতের 4টি ঋতু শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ নির্ধারিত হয়েছে। 2 নম্বর বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% ঘটে মৌসুমি বায়ুর আগমনে ও প্রত্যাগমনে। 3 নম্বর আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের কারণে এখানে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। ঠিক আছে, তো ভারতে মৌসুমি বায়ুর প্রভাব হচ্ছে এইগুলো। উঙর দাগে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। তো 1 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখতে এবং বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণ করতে অরণ্য সংরক্ষণ একান্ত প্রয়োজন। 2 নম্বর হচ্ছে জীবজগতের ভারসাম্য রক্ষা। পরিবেশে জীবজগতের ভারসাম্য নিয়ন্ত্রণ করার জন্য অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন। 3 নম্বর হচ্ছে মরুভূমির সম্প্রসারণ রোধ। মরুভূমির সম্প্রসারণ রোধ করার জন্য অরণ্য সংরক্ষণ করতে হবে। 4 নম্বর ভৌমজলের ভাণ্ডার পূরণ করা। ভৌমজলের ভাণ্ডার যাতে নিয়ন্ত্রিত থাকে তার জন্য অরণ্য সংরক্ষণ করা উচিত। সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তিব্বতের মানস সরোবরের নিকট
সিংহাবাব হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে সিন্ধু নদ উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ভারতের জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে এবং জম্মু ও কাশ্মীরের লাদাখ ও জাস্কর পর্বতের মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এরপর সিন্ধু নদ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। 6 দেখা হচ্ছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন? উত্তর আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মান, জাপান, আর্জেন্টিনা, ভারতসহ প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছেন। 1959 খ্রিস্টাব্দের চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে বৈজ্ঞানিক গবেষণা করার সুযোগ পাবে, তবে সেক্ষেত্রে গবেষণা হতে হবে মানব কল্যাণের স্বার্থে। পৃথিবীর কোনো দেশই আন্টার্কটিকার সম্পদকে অধিকার করতে পারবে না, কেবলমাত্র বিজ্ঞানের স্বার্থে মহাদেশে গবেষণা করতে পারবে। তাই এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়েছে। বর্গীয় দাগে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সরাসরি পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢাল বা অনুবাদ ঢালে পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায় এবং ওপর থেকে নিচে নামে বলে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। এজন্য পর্বতের বিপরীত পাশে বা অনুবাদ ঢাল সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত খুব কম হয়, ফলে স্বল্প বৃষ্টিপাতযুক্ত পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত। উদাহরণ হচ্ছে কি না, পশ্চিমঘাট পর্বত শ্রেণীর পূর্ব ঢাল এবং সন্নিহিত এলাকা এই ধরনের বৃষ্টির ছায়া অঞ্চল। 5 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 5 করে 5 × 10 নম্বর দেওয়া হয়েছে। কয়ের দাগে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এর কারণ ও কুফলগুলি লেখো। তো বিশ্ব উষ্ণায়ন কি না, সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান বৃদ্ধিকেই বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে অভিহিত করেছেন। বিশ্ব উষ্ণায়নের কারণ বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব। ঠিক আছে, এখন আমরা লিখছি। 1 নম্বর হচ্ছে জীবাশ্ম। বিশ্ব উষ্ণায়নের কারণগুলো প্রথমে আমরা লিখবো, ঠিক আছে, তারপর কুফল বা প্রভাবগুলো লিখবো। তো কারণগুলো হচ্ছে কি, 1 নম্বর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি, 2 নম্বর সিএফসি এর ব্যবহার, 3 নম্বর অত্যাধিক পরিমাণে অরণ্য ছেদন, 4 নম্বর হচ্ছে মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি, 5 নম্বর নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফারের কণা ইত্যাদির পরিমাণ বৃদ্ধি। তো এইগুলো বৃদ্ধির কারণেই কিন্তু বিশ্ব উষ্ণায়নটা হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের কুফলগুলো কী কী বা প্রভাবগুলো কী কী? প্রথম হচ্ছে জলবায়ু পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের মুখ্য প্রভাব হলো জলবায়ুর পরিবর্তন। প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের হার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের হার সবচেয়ে বেশি। এরপর হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলন। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের তাপমাত্রা দ্রুত বাড়ছে, ফলে মনে করা হচ্ছে 100 বছরের মধ্যে হিমশৈল সহ কুমেরুতে জমে থাকা সমস্ত বরফ জলে পরিণত হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এরপর জীববৈচিত্র্য ধ্বংস। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুল বিলুপ্ত হবে। এরপর রোগ ব্যাধি। উষ্ণায়নের ফলে বিভিন্ন সংক্রামক রোগ যেমন ম্যালেরিয়া, এজমা, এরপর অ্যালার্জি প্রভৃতি রোগের বিস্তার ঘটেছে। তো এগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কুফল বা বিশ্ব উষ্ণায়নের যে ফলাফল বা প্রভাব, এগুলো আমরা লিখলেন। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 1 নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলেন। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই ট্রপোস্ফিয়ার অঞ্চলটি। এরপর স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোপজ থেকে ওপরে 50 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। এই স্তরটি 80 থেকে 300 কিলোমিটার উচ্চতায় পর্যন্ত বিস্তৃত। 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরটি 300 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 6 নম্বর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরটি 1500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
গয়ের দাগে বায়ুমণ্ডল না থাকলে কি হতো? 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে বাতাসে অক্সিজেন থাকতো না, ফলে প্রাণী ও উদ্ভিদ সৃষ্টি হতো না বা বেঁচে থাকতে পারতো না। 2 নম্বর বায়ুমণ্ডল আছে বলেই পৃথিবীর তাপমাত্রা জীবন ধারণের পক্ষে অনুকূল হয়েছে। যে বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলায় তাপমাত্রা খুব বেড়ে যেত এবং রাত্রেবেলা তাপমাত্রা অত্যন্ত কমে গিয়ে অধিকতর শীতল হয়ে পড়তো বা হয়ে যেত। 3 নম্বর প্রতিদিন মহাকাশ থেকে যে হাজার হাজার উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, বায়ুমণ্ডল আছে বলেই বায়ুর সঙ্গে সংঘর্ষে উল্কা পড়ে ছাই হয়ে যায়। যদি বায়ুমণ্ডল না থাকতো তবে প্রতিনিয়ত উল্কা পৃথিবীতে পড়তো। তো এগুলো হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে আমাদের যে সমস্ত ক্ষতিগুলো হতো পৃথিবীর, সেগুলো আমরা এখানে লিখলাম। তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ওকে, আর তোমরা যদি এর পিডিএফ ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তর পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমার পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে, তার পাশে ভিডিওগুলো দেওয়া থাকবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।